বিদ্যমান 20টা গ্রেডের পরিবর্তে 12টা গ্রেড চেয়েছি। যেমন আমি ছোট্ট দুই একটা উদাহরণ দেই। আমাদের নবম গ্রেড থেকে অধিকাংশ কর্মকর্তা পদোন্নতি পেয়ে ষষ্ঠ গ্রেডে যায়। তো মাঝখানে যে অষ্টম গ্রেড এবং সপ্তম গ্রেড, আসলে এই গ্রেডগুলোর কোনো কার্যকারিতা নাই। আগে টাইম স্কেল সিলেকশন গ্রেড ছিল, তখন এইটার কার্যকারিতা থাকলেও বর্তমানে টাইম স্কেল সিলেকশন গ্রেড না থাকায় এগুলোর আসলে কার্যকারিতা হারিয়ে ফেলেছে। তাই আমরা চাই যে বর্তমান 20টা গ্রেডের পরিবর্তে যাতে 10টা গ্রেড বা 12টা গ্রেড করা হয়। এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের যে অনুপাত, আমরা যেটা বলেছি যে 1:4। আপনার বর্তমানে 6 সদস্যের পরিবার চলতে গেলে মিনিমাম 35,000 টাকা বেসিকের নিচে কারোরই চলা সম্ভব নয়। মালিক ভাই বিস্তারিত একদম টুথপেস্ট, সাবান থেকে শুরু করে এবং স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সকল কিছু পর্যায়ক্রমে সে দেখিয়েছে, যেটা কমপক্ষে আমাদের 35,000 টাকার বেসিক না হলে কারোরই চলা সম্ভব নয়। সেটা আমরাও একটা অ্যানালাইসিস করে এখানে দেখিয়েছিলাম যে আমাদের এক সদস্যের জন্য পার ডে 50 টাকা করে যদি মিল হয় তাহলে 3 বেলা লাগে 150 টাকা, এবং 6 সদস্যের জন্য লাগে আমাদের টোটাল প্রায় মানে 6 সদস্য ইন্টু 30 দিন ইন্টু 150 প্রায় 27,000 টাকা লাগে। একই সাথে 6 সদস্যের পরিবারের যে বাড়ি ভাড়ার আমার বিষয়টা আছে, সেখানে কমপক্ষে 15,000 টাকার নিচে আপনি বাড়ি ভাড়া করে ঢাকা শহরে বা অন্য শহর বিভাগীয় শহরগুলোতে থাকতে পারবেন না। 2 সন্তানের লেখাপড়ার খরচ কমপক্ষে আপনার তাদের যে স্কুলের বেতন, খাতা কলম, টিউশনি, মানে সব মিলা প্রায় 7,500 করে আপনি কমপক্ষে 15,000 টাকা লাগে। বাবা মায়ের চিকিৎসা বা পরিবারের সদস্যদের চিকিৎসা ব্যয়ও কমপক্ষে মাসে 3,000 টাকা লাগে অ্যাভারেজে। বিদ্যুৎ বিল, গ্যাস, ইন্টারনেট, ডিশ বিল সহ প্রায় আমাদের 5,000 টাকার মতো খরচ হয়। আত্মীয় স্বজন, মেহমানদারি সহ যাতায়াত, স্কুল ড্রেস, তেল, সাবান, শ্যাম্পু মিলে আমাদের 3,000 টাকা খরচ হয়। এবং সঞ্চয়, মাসিক সঞ্চয় কিছু করতে হয়, যে জন্য আমরা 2,000 টাকার মতো একটা অ্যাভারেজ করেছি। তো অ্যাভারেজে টোটাল মিলে আমরা 70,000 টাকা আপনার ঢাকা শহর বা বিভাগীয় শহরে লাগে। সেটার একটা অ্যানালাইসিস আমরা পে কমিশনের কাছে তুলে ধরেছি। একই সাথে আমাদের কর্মচারীদের জুনিয়র এবং সিনিয়রের বেতন বৈষম্যের কিছু বিষয় থাকে। একটা পে স্কেল দেওয়া হলে দেখা যায় যে জুনিয়র কর্মচারী প্রায় 2 বছর বা 3 বছরের জুনিয়র কর্মচারী সিনিয়রের সমান বেতন পেয়ে যায়। সেটার আমরা একটা অ্যানালাইসিস তুলে ধরেছি যে যেমন ধরেন কোনো একজন কর্মচারী 2022 সালে নিয়োগ পেয়েছে 20 গ্রেডে, আবার 2025 সালে আরেকজন কর্মচারী নিয়োগ পেয়েছে। এখন একজন কর্মচারী ইনক্রিমেন্ট পেয়েছে একটা, আরেকজন পেয়েছে 4টা। কিন্তু আমরা পরবর্তী পে স্কেল দেওয়া হলে আমাদের যে বিদ্যমান ট্রেডিশন আছে যে আমার বিদ্যমান যে বেতনের স্কেল, সেই স্কেলের উপরে আমি যত টাকা বাড়তি পাচ্ছি আর কি, সেইটা আমার পরবর্তী পে স্কেলের উপরে যা যোগ করে ধাপে মিলানো হয়। যে কারণে দেখা যায় একজন একটা ইনক্রিমেন্ট পেয়ে যে ধাপে যাচ্ছে, একই সাথে আমার 4টা ইনক্রিমেন্ট পেয়েও একই ধাপে যাচ্ছে। এই জন্য আমরা এই পে স্কেলে বলেছি যে আমাদের যে যে কয়টা ইনক্রিমেন্ট পাবে পরবর্তী পে স্কেলে গিয়েও আমার ওই ইনক্রিমেন্ট গুলো যোগ করার পরে যাতে তার বেতনটা নির্ধারণ করা হয়। তাহলে আর জুনিয়র সিনিয়রের বেতনের যে পার্থক্যটা বা যে বৈষম্য সেটা আর তৈরি হবে না। এটা হলো আমাদের চাওয়া ছিল। একই সাথে আমাদের সচিব বা সমমানের পদে আমরা বার্ষিক ইনক্রিমেন্ট চেয়েছি। কারণ সচিব চাকরি করে সে ইনক্রিমেন্ট পাবে না, এটা কখনো হয় না। কারণ আমরা সবাই চাকরি করি, আমরা সবাই ইনক্রিমেন্ট পাই, এবং সচিবেরও ইনক্রিমেন্ট পাওয়া উচিত, এটা আমরা মনে করি। শুধু সচিবের কারণেই নয়, এটা আমাদের যারা অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি বা এই লেভেলের যারা আছে সমপর্যায়ের, তাদের বছরে 1, 2টা বা 3টা ইনক্রিমেন্ট লাগার পরে যেহেতু সচিবের স্কেল এক্সিড করতে পারে না, এই জন্য তাদেরও বেতন থেমে যায়। যেমন 2015 সালে পে স্কেল দেওয়া হয়েছে, যারা 2015 সালে অতিরিক্ত সচিব, জয়েন্ট সেক্রেটারি বা এই লেভেলে বাইরের যারা কর্মকর্তা আছে, তাদের বেতন 2 বছর বা 3 বছর বাড়ার পরে তাদের বেতনও থেমে গেছে, তার বেতন আর বাড়ে না। তো একজন কর্মচারী বা কর্মকর্তা চাকরি করে সে ইনক্রিমেন্ট পাবে না, এটা তার মৌলিক অধিকার হরণ হচ্ছে। তাই আমরা চাচ্ছি যে সচিবের যদি ইনক্রিমেন্টের দ্বার খুলে যায়, তাহলে ওই অতিরিক্ত সচিব বা জয়েন্ট সেক্রেটারি অথবা আমার অফিস সহায়কের অনেক বেতন আটকে গেছে, শেষ ধাপে পৌঁছে গেছে, তার বেতন বাড়ে না। তাই আমরা চাই যে ধারাবাহিকভাবে প্রত্যেকেরই যাতে বেতন বাড়তে থাকে। এটা করা হলে আর কারো বেতন শেষ ধাপে পৌঁছাবে না, সবাই তার প্রাপ্য সুবিধা পাবেন আর কি। এই জন্য আমরা চেয়েছি। একই সাথে আমরা ইনক্রিমেন্টের রেটটা পর্যায়ক্রমে বৃদ্ধি করার কথা বলেছি। যেমন আমার অফিস সহায়ক যেটা 20 গ্রেড, তাদের আমরা ইনক্রিমেন্ট চেয়েছি 8% হারে, এবং এভাবে পর্যায়ক্রমে সচিবের 5% হারে, মাঝখানে এভাবে আমরা চেয়েছি কারো 7, মানে ধারাবাহিকভাবে 7.5, 7, 8, 6, 6.5 এভাবে ধারাবাহিকভাবে আমরা ইনক্রিমেন্ট গুলো চেয়েছি। টাইম স্কেল এবং সিলেকশন গেট, টাইম স্কেল এবং সিলেকশন গেট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মচারীদের জন্য। কারণ কর্মচারীদের পদ নাই, যে কারণে তাদের পদোন্নতি হয় না, এবং এমন কিছু দপ্তর আছে যে আজীবন ব্লক পদ। তো সেই বিবেচনায় সেই 1978 সাল থেকে আমাদের টাইম স্কেল এবং সিলেকশন গেটের প্রবর্তন করা হয়েছে, এবং পর্যায়ক্রমে এটা বৃদ্ধি করা হয়েছে।
পক্ষান্তরে 2015 সালে এসে আমাদের এই টাইম স্কেল এবং সিলেকশন গ্রেডটা বন্ধ করা হয়েছে, যে কারণে কর্মচারীদের পদোন্নতির সুযোগও বন্ধ, আবার টাইম স্কেল সিলেকশন গ্রেড না থাকায় তাদের আর্থিক সুবিধাও বন্ধ হয়ে গেছে। তো এটা আসলে অমানবিক, কারণ একটা দ্বার কর্মচারীদের জন্য খোলা রাখতে হবে, সেটা পে কমিশনের কাছে আমরা গত 26 তারিখে খুব যৌক্তিকতা সহকারে উপস্থাপন করে এসেছি। একই সাথে পেনশন গ্র্যাচুইটির হার বৃদ্ধির কথা আমরা বলেছি, যে বর্তমানে যে 90% আছে, 90% আসলে প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল, তাই এটাকে 100% করা। একই সাথে গ্র্যাচুইটি 230 টাকা আছে, আমাদের প্রায় 13 বছর পরে 2016 সালে আমরা 200 থেকে 230 টাকা বাড়িয়েছিলাম, যেটা আসলে প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। সেটা ওই সময় বাড়ার কথা ছিল 350, কিন্তু কোনো ক্রমে সেটা বাড়ানো হয়নি। তো তাই এখন আমরা এটাকে 500 টাকা নির্ধারণ করার জন্য বলেছি। এবং বিগত সরকারের আমলে আমাদের পেনশন 50% সমর্পণ করার একটা বিধান চালু করা হয়েছে, এটা কর্মচারীদের জন্য ব্যাপক ক্ষতি করা হয়েছে। তাই আমরা এটাকে বলেছি যে এটা 100% আমাদের ছিল, সেটা যাতে পুনর্বহাল করা হয়। এছাড়া আমাদের যারা অবসরভোগী আছে, মাসিক নিট পেনশন অবসরভোগী এবং আজীবন পারিবারিক পেনশনভোগী, যাদের বয়স 65 বছরের ঊর্ধ্বে, তাদের 50%-এর পরিবর্তে আমরা 80% করার জন্য বলেছি। এবং অন্যান্য পেনশনধারীর আছে 40%, সেগুলা থেকে আমরা 70% করার জন্য বলেছি। আর অবসরভোগী আজীবন নিট পেনশনের পরিমাণ আছে 3000 টাকা বিদ্যমান, সেটার পরিবর্তে আমরা 10,000 টাকার কথা বলেছি। কারণ বর্তমান যে বাজার ব্যবস্থা, সেখানে 10,000 টাকার নিচে আসলে একটা পেনশনভোগী চলতে পারে না। তাই আমরা যুক্তিগত সহকারে বিষয়গুলো তুলে ধরেছি। আপনারা জানেন যে শিক্ষা সহায়ক ভাতা বর্তমানে আছে 500 টাকা। 500 টাকা আসলে একজন ছাত্রের মানে 15 দিনের ভাড়াও হবে না। অনেক ছাত্র আছে যাদের ভাড়া দিন 200-300 টাকা লাগে, এমন অবস্থায় আছে। তো তাই আমরা এটার পরিবর্তে 4টা স্তরে আমাদের শিক্ষা ভাতা বাড়ানোর জন্য বলেছি, যে যার ছেলে মেয়ে প্রাইমারি স্কুলেতে পড়ে তার খরচ কম, এই জন্য তার লেভেলটা 2000, হাই স্কুলে যে ছেলেটা পড়ে তার 4000 টাকার কথা আমরা বলেছি, এবং কলেজে পড়লে সেটা 6000, এবং বিশ্ববিদ্যালয়ে গেলে সেটা 8000। এটা হলে কর্মচারীদেরও সুবিধা এবং সরকারেরও সুবিধা। আমরা একসাথে যদি সরকার আমাদের 6000 টাকা দেয়, তাহলে সরকারের জন্য অনেক বার্ডেন হয়ে যাবে। বাট পক্ষান্তরে যদি 2000 যারা প্রাইমারিতে পড়ে তাদের জন্য 2000 দেয়, আর যারা বিশ্ববিদ্যালয় লেভেলে পড়ে তাদের জন্য 8000 দেয়, তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে, সরকারের জন্য যেমন সহজ এবং কর্মচারীদের জন্য সেটা অনেক সহজ হয়ে যাবে। তাই আমরা এই দাবিটা করেছি আমাদের পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের কাছে। একই সাথে চিকিৎসা ভাতা বিদ্যমান আমাদের 1500 টাকা আছে, যেটার পরিবর্তে আমরা 3টা স্তরে বৃদ্ধির কথা বলেছি। যেমন একজন চাকরিতে যখন প্রবেশ করে তখন তার স্বাস্থ্য ভালো থাকে, তার অসুখ বিসুখ কম হয়, তাই ওই সময় আমরা 4000 টাকার কথা বলেছি। এবং চাকরি যখন 10 বছর পূর্তি হয়, তখন তার বিবাহিত জীবন আসে, তার ছেলে মেয়ে হয়, এবং তার বয়স হয়, কিছুটা তার বাবা মায়ের খরচ চালাইতে হয়, সব মিলে 10 বছর পূর্তিতে 6000 টাকা। এবং চাকরি যখন 20 বছর হয়ে যায়, সে তখন প্রায় বয়স্কর দিকে চলে যায়, সেজন্য আমরা এই সময় মানুষের অসুখ বিসুখ বেশি হয়, এই বিবেচনায় আমরা বলেছি যে এই সময় যাতে আমাদেরকে 8000 টাকা দেওয়া হয়। এবং এটা খুবই যুক্তিসঙ্গত এবং অনেকে এটাকে সাপোর্ট করেছে। আর অন্যান্য দিকে যেটা আমাদের আছে, যেমন 65 বছরের ঊর্ধ্বে পেনশনভোগীদের ক্ষেত্রে আমাদের বিদ্যমান মাসিক ভাতা আছে 2500 টাকা, চিকিৎসা ভাতা। তো সেটার পরিবর্তে আমরা 15,000 টাকার কথা বলেছি, কারণ 65 বছরের ঊর্ধ্বে একজন বয়স্ক লোকজন, তার অসুখ বিসুখ অনেক বেশি থাকে এবং সবসময় সে বলতে গেলে অসুস্থ থাকে। তাই তার এই 2500 টাকা আসলে বিদ্যমান যে বাজার ব্যবস্থা, সেখানে এটা কিছুই না। একবার ডাক্তার দেখালেই আমাদের 2500 টাকা চলে যায়। তাই কমপক্ষে যাতে 15,000 টাকা দেওয়া হয় তাদেরকে। অন্যান্য পেনশনভোগীদের ক্ষেত্রে মাসিক চিকিৎসা ভাতা আমরা 1500 টাকার পরিবর্তে 10,000 টাকার কথা বলেছি।